আসসালামু আলাইকুম সকলকে। তো আজকের পর্বে আমরা এক পারমাণবিক গ্যাসের জন্য বিভাজন অপেক্ষক ও এন্ট্রপির রাশি নির্ণয় করব। তো এটার জন্য আমাদেরকে এক পারমাণবিক গ্যাস নিতে হবে একটা পাত্রের মধ্যে, যেমন হিলিয়াম, যেগুলো এক পারমাণবিক আছে। তো এখানে আমরা যদি একটা পাত্রের মধ্যে ভি আয়তনের পাত্রটার মধ্যে যদি এন সংখ্যক অনুসম্বলিত এক পারমাণবিক গ্যাস আবদ্ধ করি, তো সেক্ষেত্রে গ্যাসগুলো গতিশীল থাকবে এক এক দিকে। তো আমরা এই গ্যাসের যে গতিশীলতার কারণে একে অপরের সাথে যে সংঘর্ষ, সেটা আমরা অ্যাভয়েড করব। তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেটা আমরা বিবেচনা করে নিব, মানে মিথস্ক্রিয়া নেই। আর প্রতিটি অণুর ভর হবে এম, এবং অবস্থান ও ভরবেগের যে স্থানাঙ্ক, অবস্থানকে আমরা জানি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। আর তারা যেহেতু গতিশীল, তাদের মধ্যে একটা ভরবেগ ক্রিয়া করবে। তো সেই ভরবেগের যে স্থানাঙ্ক, সেটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, অর্থাৎ অবস্থান স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং ভরবেগ স্থানাঙ্ক হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড। এক্স অক্ষের দিকে পি এক্স, ওয়াই অক্ষের দিকে পি ওয়াই এবং জেড অক্ষের দিকে পি জেড। তো এখানে আমরা খেয়াল করলে দেখব সেম কথাগুলো এখানে লেখা হয়েছে, যে ধরা যাক ভি আয়তনের পাত্রে এন সংখ্যক অণু সম্বলিত এক পারমাণবিক গ্যাস আবদ্ধ রয়েছে। প্রতিটি অণুর ভর এম এবং অবস্থান ও ভরবেগ স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে এক্স ওয়াই জেড, পি এক্স পি ওয়াই পি জেড। তো গ্যাসের মোট শক্তি হবে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের সমান। আমরা মোট শক্তিকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হবে কাইনেটিক এনার্জি ইকে এবং বিভব শক্তি ভি এর সমান দুটার যোগফল। এবার আমরা এই বিভব শক্তি ভিটা হচ্ছে ধ্রুবক ধরবো। এই যে এখানে লিখছি, আরও ধরা যাক দশা স্থানে গ্যাস কর্তৃক অধিকৃত এক্স ওয়াই জেড স্থানাঙ্ক সমন্বয়ে সকল কোষের বিভব শক্তি ধ্রুবক। তো সরলতার খাতিরে এই ধ্রুবক শক্তিকে শূন্য গণ্য করা যায়। এই জন্য আমরা এই বিভব শক্তিকে যদি শূন্য ধরি, তাহলে ওই যে গ্যাসের পরমাণুটা বা কণাটা রয়েছে, সেটার শুধুমাত্র কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে। তাহলে মোট শক্তি হবে কাইনেটিক এনার্জি বা ইকে এর সমান। আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা যদি ইউ1, ইউ2, ইউ3 এভাবে বিভাজন ক্রমভাবে শক্তি বিবেচনা করি, তাহলে একটা সময় ইউআই পর্যন্ত শক্তি পাওয়া যাবে। তো ইউআই শক্তিটা হবে কি, যদি ব্যাগটা হয় তখন ভিআই এবং শক্তিটা হয় ইউআই, তাহলে ইউআই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ভিআই স্কোয়ার। তো এখানে আমরা সেম কথাটাই লিখব, যে আইতম অণুর বেগ ভিআই হলে এর গতিশক্তি হবে ইউআই ইজ ইকুয়াল টু হাফ এম ভিআই স্কোয়ার। তো এবার লক্ষ্য করে আমরা কি পেলাম, এখানে হাফ এম ভিআই স্কোয়ার না। তো এবার উপরে নিচে এম দ্বারা গুণ করে দিব। উপরে যদি এম দ্বারা গুণ করি, আগে একটা এম ছিল, এখন একটা এম, মানে এম স্কোয়ার। আর নিচে একটা এম দ্বারা গুণ করব, মানে উপর নিচে এম দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখানে এম স্কোয়ার ভিআই স্কোয়ার ডিভাইডেড বাই এম। তো এটাকে একসাথে লিখলে এম ভিআই হোল স্কোয়ার লেখা যায় ডিভাইডেড বাই এম। তো এম ভিআই মানে কি, মানে হচ্ছে এখানে ভর এবং বেগ, ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে, অর্থাৎ ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো সেক্ষেত্রে আমরা পি আই স্কোয়ার লিখতে পারি ডিভাইডেড বাই এম। অর্থাৎ এই পি আইকে যদি আমরা এক্স ওয়াই জেড হিসেবে লিখি, তাহলে আমরা লিখতে পারি পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে এম। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 2m পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তো এই অংশটুকুই আমরা কার পরিবর্তে লিখব, এই যে হাফ এম ভিআই স্কোয়ার লিখছি না, এই ইউআই সমান এটাও লিখতে পারি, এই ফর্মে লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2m পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তো এই ভরবেগ স্থানের বাইরে ইউ এর মান হচ্ছে ইনফিনিটি। তো এই বিভাজন অপেক্ষক, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, তো এই বিভাজন অপেক্ষক জেড ইজ ইকুয়াল টু একটা সূত্র জানি, সামেশন আই ই ইনভার্স বিটা ইউআই। তো আমরা এখন এই বিভাজন অপেক্ষকের সূত্রটা লিখব। তো বিভাজন অপেক্ষক জেড ইজ ইকুয়াল টু আমরা জানি সামেশন আই, এটা আমাদের মনে রাখতে হবে, ই ইনভার্স বিটা ইউআই। তো এখানে বিটা এর মানটা আমরা গত ক্লাসে বের করেছিলাম, যেটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 1/KT। তো গত ক্লাসের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্লেলিস্ট থেকে আমরা দেখে নিতে পারবো। তো
তো আমরা এখানে বিটার মানটা বসালে কি হবে 1 ডিভাইডেড বাই ক্যাটি, আর ইউআই তো ছিল ইউআই, তাহলে আমরা মূলত বিটা এর মানটা এখানে বসিয়েছি, তাহলে ই ইনভার্স ইউআই ডিভাইডেড বাই ক্যাটি হলো। তো আমরা শুরুতে বলেছিলাম যে একটি কণা বিভিন্ন শক্তি স্তরে থাকতে পারে, যেমন U1 U2 U3 এভাবে ইউআই পর্যন্ত। সেমভাবে যেহেতু কণাটা ইউআই পর্যন্ত অবস্থান করতে পারবে, তো সেক্ষেত্রে আমরা ভরবেগটাও পিআই পর্যন্ত নিতে পারবো। তো এক্ষেত্রে আমরা যদি ভরবেগটা পিআই লিখি, তো ইউআই ইজ ইকুয়াল টু লিখতে পারি পিআই স্কোয়ার ডিভাইডেড বাই 2m, মানে পিএক্স পিওয়াই পিজেড এগুলা যদি আইতম কণার ক্ষেত্রে হয়, তো আইতম কণার শক্তি হয়, সেক্ষেত্রে পি এর মানটা হবে পিআই স্কোয়ার। তো এখানে ই ইনভার্স আমরা লিখতে পারি পিআই স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তো পিআই স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর নিচে আগেই ছিল ক্যাটি, তো এই ক্যাটি, তো আমরা এই ইউআই এর পরিবর্তে লিখব পিআই স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর 1 বাই ক্যাটি, এই 1 বাই ক্যাটি। তো এবার লক্ষ্য করো যে দশাস্থানে অণুগুলোর বন্টন সুষম হলে মানে কি? তো এখানে আমরা ইন্টিগ্রেশন ফর্ম ব্যবহার করব। তো এই সামেশন থেকে কেন আমরা ইন্টিগ্রেশন ফর্মে যাব? যখন তোমার সিস্টেমের অবস্থা বা মানগুলো বিচ্ছিন্ন, মানে ডিসক্রিট, মানে আলাদা আলাদা করে গোনা যায়, 1টা 2টা 3টা। উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে এই যে একটি কণা 3টি শক্তি স্তরে থাকতে পারে, মানে U1 U2 U3 এই 3টা শক্তি স্তরে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সামেশন ব্যবহার করে Z ইজ ইকুয়াল টু লিখতে পারি, মানে এই বিভাজকটা কত হবে, আই ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র কি, ই ইনভার্স বিটা ইউআই, তো আয়ের মানটা হবে 1 থেকে 3 পর্যন্ত। তো এভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন, মানে এখানে স্পষ্ট 3টা শক্তি স্তর আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে সামেশন ব্যবহার হয়েছে। এবার যখন তোমার মানগুলো অবিচ্ছিন্ন, মানে মাঝখানে অসংখ্য মান আছে, যেমন বাস্তব সংখ্যা, গতি, অবস্থান, শক্তি, তো এগুলো অসংখ্য মান নিতে পারবা, তখন ওইখানে ইন্টিগ্রেশন ফর্ম ব্যবহার করবা। তো উদাহরণ হিসেবে আমি যদি বলি, তো গ্যাস কণার গতি মানে মোমেন্টাম এবং পজিশন বা অবস্থান যদি অবিচ্ছিন্ন আমি বলি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ইনভার্স বিটা ইউ অফ পি, তখন এই শক্তিটা এই মোমেন্টামের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, গতিশক্তি। তো জেড ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারবো। তো এই জন্য আমরা এখানে দশাস্থানে যেহেতু বলছে অণুগুলোর বন্টন সুষম মানেই হচ্ছে অবিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্নের ক্ষেত্রে আমরা কি ফর্ম ব্যবহার করব? এখানে সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন ফর্ম ব্যবহার করব, এবং প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি সীমার মধ্যে। তো তাহলে কি হবে এখানে? জেড ইজ ইকুয়াল টু, যেহেতু কণাগুলো মোমেন্টাম এবং অবস্থান দুইটার উপরেই ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে দশাস্থানের ক্ষেত্রে আমরা কি জানি, dx dy dz dpx dpy dpz ডিভাইডেড বাই h³ এই মানটা আসে, যা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, দশাকুশ যে ক্লাসটা নিয়েছিলাম। তো দশাকুশের ক্ষেত্রে যদি মোমেন্টাম এবং অবস্থানের উপর কোনো একটা কণা নির্ভরশীল হয়, তো সেক্ষেত্রে আমরা দশাকুশের ক্ষেত্রে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এই মানটা লিখব ই ইনভার্স পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ক্যাটি। তো এখানে আমরা অবস্থান এবং ভরবেগ দুইটাই নিয়ে আসবো, এই জন্যই তো আমরা ইন্টিগ্রেশন দিলাম। তাহলে dx dy dz, আর আসবে dpx dpy dpz, আর নিচে h³ ভাগ করতে হবে। তো 1/h³ তো কনস্ট্যান্ট মান, তো 1/h³ আমরা বাইরে বের করে দিতে পারি। আবার dx dy dz অবস্থানটাকে আমরা আয়তন হিসেবে প্রকাশ করলে এই পুরোটার পরিবর্তে আমরা আয়তন ভি ধরতে পারি, এবং ভি কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট মান এটার পরিবর্তে ভি, এবং নিচে h³ v/h³ আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি, ভি ডিভাইডেড বাই h³। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই ইনভার্স পি আই স্কোয়ার ডিভাইডেড বাই 2m ক্যাটি, আর থাকবে dpx dpy dpz। তো এই যে ইন্টিগ্রেশন ফর্মটা দিলাম, এই ইন্টিগ্রেশন ফর্মটা হচ্ছে dpx dpy dpz তিনটার জন্য। আমরা যদি আলাদা আলাদাভাবে লিখি, তাহলে এই e⁻p² ডিভাইডেড বাই 2m কেটে একবার dpx এর জন্য ইন্টিগ্রেশন সহ লিখতে হবে, একবার dpy এর জন্য লিখতে হবে, এবং একবার dpz এর জন্য লিখতে হবে। তো আমরা কি করব? এই তিনটাই লিখব। তো এখানে আমরা খেয়াল করি, ভি ডিভাইডেড বাই h³ ঠিক থাকবে, এবং মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি একবার আমরা dpx এর জন্য লিখব। তো সেক্ষেত্রে পি আই এর জায়গায় হবে px² ডিভাইডেড বাই 2m ক্যাটি। তো এখানে আমরা লিখলে হবে ই ইনভার্স px² ডিভাইডেড বাই
2m kt dpx। তারপর আমরা লিখব -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ই ইনভার্স পি ওয়াই স্কোয়ারের জন্য পি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2m kt, আর এখানে হবে dpy। তারপর আবার আমরা কীভাবে লিখব, জেডের জন্য লিখব। তো জেডের জন্য লিখলে -ইনফিনিটি টু +ইনফিনিটি ই ইনভার্স পি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2m kt dpz। তো আমরা বইয়ের মধ্যে দেখলে দেখব এই যে ই এর পরিবর্তে এক্সপোনেনশিয়াল ব্যবহার করছে। তো এক্সপোনেনশিয়াল ব্যবহার করা মানে হচ্ছে এখানে পাওয়ার হিসেবে লিখছি না, এটা আমরা এর সাথে সাথে এভাবে লিখতে পারবো। তো এটা কোনো ব্যাপার না, যখন ই লিখবো তখন পাওয়ার হিসেবে লেখা যায়, আর যখন এক্সপোনেনশিয়াল লিখবো তখন এই মানটাকে আমরা সাইডে লিখতে পারবো সাথে সাথে। তো এখানে আমরা ভি এর মানটা লিখে নিলাম, যে কারণ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ডিএক্স ডিওয়াই ডিজেড ইজ ইকুয়াল টু সাধারণ দশা স্থানে মোট আয়তন ইকুয়াল টু ভি। এখন আমরা উপরের প্রথম সমাকলনটি বিবেচনা করব, অর্থাৎ এই সমাকলনটার একটা আনসার বের করব, তারপর এটার আনসার বের করব, এটার আনসার বের করব, করার পর এখানে আমরা বসায় দেব, তারপর আমরা এখান থেকে জেডের মানটা পাবো। তো প্রথমে আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই অংশের যে সমাকলনটা আছে পুরোটা আমরা রাফের মধ্যে করে আনসারটা একটু বের করে দেখাবো, কারণ এই ইন্টিগ্রাল ফর্মটা আমরা গামা রুল ব্যবহার করে বা গামা সূত্র ব্যবহার করে বের করব। তো এর জন্য আমাদেরকে এখানে দেখতে হবে, একটু খেয়াল করি রাফের মধ্যে, তারপর আনসারটা ওখানে দিব। হ্যাঁ, তো আমি এই যে ইন্টিগ্রেট ফর্মটা এটা এখানে তুলে নিলাম, এই যে এখানে এটা। তো এটাকে আমরা সমাধান করব। আমাদের যে গামা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে যদি বের করতে চাই, তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স এরকম যদি থাকে, তখন আমরা এই যে লিমিট রয়েছে এই লিমিটটাকে 0 থেকে ইনফিনিটি বানাতে পারে, সামনে শুধু একটা 2 নিয়ে আসতে হয়, তাহলে 0 থেকে ইনফিনিটি লিমিট চেঞ্জ হয়ে যায়, তারপর ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স এ থাকে। তাহলে এই যে এটার মতো করে যদি আমরা এটাকেও বানাই, তখন আমরা কি করতে পারি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স পি এক্স স্কোয়ার 2m kt, কিন্তু সামনে একটা 2 চলে আসবে 0 থেকে ইনফিনিটি বানাতে গেলে। এখন আমরা এই অংশটুকু সমাধান করি, এটাকে সমাধান করতে পারলে এটাও আমরা মিলাই ফেলতে পারবো। তো এখান থেকে আমরা ধরি x স্কোয়ার সমান টি, মানে এখন কিন্তু এটা হ্যাঁ আনসার। তো এই অংশটুকু আমি এখানে নিয়ে আসি, 2 × 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, তো ধরি x স্কোয়ার ইজ ইকুয়াল টু টি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু লিখতে পারি √t। হ্যাঁ, এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, dx বানাই, মানে x এর সাপেক্ষে x-কে করলে 1 হয়, তো কার সাপেক্ষে করতেছে x এর সাপেক্ষে, এই জন্য এখানে dx দিতে হবে। আর √t-কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা জানি √x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/2 √x, সেমভাবে √t এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/2 √t। তো কার সাপেক্ষে করতেছে, এখানে t এর সাপেক্ষে, এই জন্য dt দিতে হবে। তো এই √t মানে হচ্ছে t⁻1/2 আমরা জানি। তো এখানে আমরা লিখতে পারি 1/2 তো থাকবে, এবং √t-কে উপরে তুললে t ইনভার্স 1/2, মানে হচ্ছে এই রোটের পরিবর্তে 1/2, এই t সহ 1/2-কে উপরে তুলে দিলে, অর্থাৎ হর থেকে লবে তুলে দিলে t ইনভার্স চলে আসবে 1/2। তাহলে এখানে পাওয়া যাবে dx সমান হচ্ছে হাফ t ইনভার্স হাফ। তাহলে আমরা এই ইন্টিগ্রেশন ফর্মটা কি লিখতে পারি, যে 2 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে আমাদের আনসারটা কি হবে, 2 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স স্কোয়ারের পরিবর্তে কী দিব, টি দিব, টি, তারপর হচ্ছে ডিএক্স এর পরিবর্তে কি দিব, 1/2 টি ইনভার্স হাফ, সাথে কি ছিল, ডিটি ছিল না, এই ডিটি মানে টিতে কনভার্ট করে দিচ্ছি আর কি। তো এই 1/2 তো হচ্ছে কনস্ট্যান্ট, আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারবো। তো 1/2 2 মিলে কাটাকাটি গিয়ে এটা ভ্যানিশ হয়ে যাবে, তো থাকবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স টি ইনভার্স হাফ ডিটি। তো এবার এই যে ইন্টিগ্রেট ফর্মটা আমরা দেখতে পেলাম, যে 0 থেকে ইনফিনিটি, এই যে এটাকে আমরা সাজায় লিখলাম টি ইনভার্স হাফ ই ইনভার্স টি ডিটি। তো এরকম থাকলে এর যে একটা জেনারেল সলিউশন রয়েছে, সেই জেনারেল সলিউশনটা হচ্ছে এ ইনভার্স হাফ গামা হাফ, মানে হচ্ছে এই যে এটা আছে এর উপরে এই যে এখানে যে মানটা থাকবে সেটা বসবে, তারপর গামা এটার উপরে যে পাওয়ারটা থাকবে সেটা 1/2টা বসবে। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। তো এটার মতো করে যদি আমরা এখানে দেখি, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে 1/2m kt, আর টি হচ্ছে px স্কোয়ার। তো
এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে এখানে কি সলিউশন পাওয়া যায়, এ ইনভার্স হাফ গামা হাফ। তো এ মানে কি 1/2m kt ইনভার্স হাফ, তারপর হচ্ছে গামা হাফ। এই আনসারটা পাওয়া যায়, মানে এটার মতোই। তো এই যে এই পুরাটাই হচ্ছে এটার মতো, শুধুমাত্র আমরা এ এবং টিটা চিহ্নিত, টি মানেই হচ্ছে এখানে px² এবং এখানে আমরা এটা চিহ্নিত করলে পাই 1/2m kt, আর এর উপরে আমরা পাই কত, ইনভার্স হাফ। এটাকে আমরা সরলভাবে করছি, আর এই সরলভাবে করার পর এখান থেকে এই আনসারটা আমরা পেয়ে যাই। এবার আমরা এই ইনভার্স হাফটা যদি এখানে দিয়ে দেই তখন কি হবে, 1/2m kt। তো 1-এর উপর ইনভার্স হাফ মানে 1ই হবে, 2m kt-র উপর ইনভার্স হাফ মানে হচ্ছে 1/2m kt ইনভার্স হাফ। তো ইনভার্স হাফকে যদি আমরা উপরে তুলি, লবের কাছে তুলি, তাহলে ইনভার্সটা উঠে যাবে। তো শুধুমাত্র কি হবে এখানে 2m kt 1/2। তো এই 1/2কে আমরা রোট আকারে লিখতে পারি, রোট 2m kt এভাবে লিখতে পারি। তো এটা আসলে কার মান পাইছি আমরা, রোট 2m kt। এটা হচ্ছে আরেকটা গামা হাফ ছিল না, গামা হাফ, এই গামা হাফ দিতে হবে। তো গামা হাফ, তো এই যে মানটা পাইছি না, এই যে এই অংশটুকু, এটা কিভাবে পাইছি, কোত্থেকে পাইছি, এই যে এইটাকে আমরা ইন্টিগ্রেট করে এই মানটা পাইছি। তো এই মানটা আমরা এখন লিখব, কোথায় লিখব, আমাদের আনসারের মধ্যে লিখব। আমাদের আনসারটা কি ছিল, আমরা কি নিব এখন, উপরে প্রথম সমাকলনটি বিবেচনা করে পাই। প্রথম সমাকলনটি কি ছিল, -∞ থেকে +∞ e ইনভার্স px² ডিভাইডেড বাই 2m kt dpx। তো এটাকে আমরা ইন্টিগ্রেট করলে কী ভাবো, এখান থেকে আমাদের এত বড় করার দরকার নাই, আমরা সরাসরি লিখে নিব যে রোট 2m kt গামা হাফ। আর এই গামা হাফের মান হচ্ছে রোট পাই, মুখস্থ রাখতে হবে। 2m kt গামা হাফের মান হচ্ছে রোট পাই। তাহলে এটাও রোটের ভিতরে, এটাও রোটের ভিতরে, সবটা রোটের ভিতরে ঢুকে যাবে, 2πm kt। তো সেমভাবে আমরা যদি এইটাই এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, একই মান আসবে, রোট 2πm kt। তো আমরা এখানে লিখে দিব, একইভাবে অন্য সমাকলনগুলোর মানও হবে রোট 2πm kt। তো আমি এই অংশটুকু একটু সহজ করে দিতে পারি, কারণ হচ্ছে এই যে গামা ফর্মুলার সাহায্যে এত বড় করে আমাদের পরীক্ষার সময় তো করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা সহজভাবে মনে রাখতে পারি কিভাবে, এটার জন্য আমরা মূল গাউসিয়ান ইন্টিগ্রালের স্ট্যান্ডার্ড ফর্মটা মনে রাখতে পারলেই হলো। তো এর জন্য আমাদের যে মূল গাউসিয়ান স্ট্যান্ডার্ড ফর্মটা আছে সেটা হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত e ইনভার্স x² dx থাকলে এটার মান হয় রোট পাই, আর যদি -∞ থেকে +∞ e ইনভার্স x² dx হবে, মানে হচ্ছে এই x² সাথে যদি কোনো সহগ থাকে, থাকে, তখন এই এটা ভাগ হয়ে যায় পায়ের নিচে এটা। তো আমাদের যে মূল সমীকরণটা ছিল সেটা ছিল হচ্ছে এই যে -∞ থেকে +∞ e ইনভার্স px² ডিভাইডেড বাই 2m kt। তো এই x² সাথে সহগ, তো px² সাথে সহগ কোনটা, px² সাথে সহগ হচ্ছে 1/2m kt। তো এখানে আমরা px² সাথে সহগটা লিখে দিব পাই ডিভাইডেড বাই এ মানে কি, এ মানে হচ্ছে এই যে px² বা x² সাথে যে সহগটা 1/2m kt, 1/2m kt। তো এখানে পাই এই ভাগটাকে গুণ বানালে হবে 2m kt উপরে উঠে যাবে, 2m kt ডিভাইডেড বাই 1। তো এখানে আলটিমেটলি পাওয়া যায় হচ্ছে 2πm kt। তো এক লাইনেই আমরা মনে রাখতে পারি, শুধুমাত্র এটা মনে রাখতে পারলেই হলো। তো এত কষ্ট করে এত কিছু করার দরকার নেই, আমি শুধু বোঝানোর জন্য এতগুলা লাইন লিখছি। তো আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই তখন আমরা এই লাইনটা মনে রাখবো, গাউসিয়ান ইন্টিগ্রালের স্ট্যান্ডার্ড ফর্মটা, -∞ থেকে +∞ e ইনভার্স x² dx রোট পাই বাই এ। তো সেক্ষেত্রে পাই বাই এর মানটা কোনটা হবে, এর মানটা হবে এই x² এর সাথে যে সহগটা বা px² এর সাথে বা py² এর সাথে যে সহগটা সেটাই হবে এ, আর এটা এখানে ভাগ করে দিলেই হয়ে যাবে, শেষ আনসার। তো এবার একইভাবে অন্য সমাকলনগুলোর মানও কী হবে, রোট 2πm kt। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে 1 নং সমীকরণ এখন মান বসাবো, কি মান বসাবো, এটার মান হচ্ছে রুট ওভার 2πm kt, এটার মানও রুট ওভার 2πm kt, এটার মানও রুট ওভার 2πm kt। তাহলে তিনটা যদি আমরা গুণ করে দিই রুট 2πm kt, তো খেয়াল করে এখানে গুণ করলে কি হয়, রুট 2πm kt গুণ রুট 2πm kt গুণ রুট 2πm kt, তাহলে হবে রুট 2πm kt হোল কিউব।
তো রোডকে আমরা 1/2 লিখতে পারি, তাহলে 2 পাই m kt 1/2, উপরে আছে 3, তাহলে 3 এটার সাথে গুণ হয়ে 3/2 হবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2। আর এখানে সাথে v/h³ আছে, তাহলে v/h³ সাথে বসবে। তো আমরা পাবো z ইজ ইকুয়াল টু v/h³ ছিল, আর বাকি যে তিনটে ইন্টিগ্রেট সেটা আমরা করে পাবো হচ্ছে 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো আমরা যে 2 নং সমীকরণটা লিখলাম, এই 2 নং সমীকরণটা হচ্ছে একটি কণার জন্য বিভাজন ফাংশন। হ্যাঁ, তো একটা কণার জন্য যদি বিভাজন ফাংশন z1 আমরা ধরি, তাহলে z1 ইজ ইকুয়াল টু আমরা পাইছি v/h³ 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2, এটাই তো পাইলাম এই যে এখানে v/h³ 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে একটা কণার জন্য বিভাজন ফাংশন। এবার n সংখ্যক কণার জন্য বিভাজন ফাংশনটা কীরকম হবে, z ইজ ইকুয়াল টু z1 ইন্টু z2 ইন্টু z3 ইন্টু এভাবে zn পর্যন্ত যাবে, তাহলে আমরা n সংখ্যক বিভাজন ফাংশন পাই। মানে হচ্ছে z ইজ ইকুয়াল টু হচ্ছে z1 টু দি পাওয়ার n। এখন 2 3 তো 1 টু দি পাওয়ার n কেন দিলাম, কারণ হচ্ছে প্রতিটা কণার ভর, প্রতিটা কণার সাইজ, প্রতিটা কণার বৈশিষ্ট্য সব তো একই রকম একটা গ্যাসের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রতিটা কণা একই রকম দেখতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটা কণার ক্ষেত্রে আমরা z1 টু দি পাওয়ার n লিখলেই হয়ে যায় এখানে। এবার আমরা যদি মান বসাই, z1 মানে হচ্ছে এই যে একটা কণার ক্ষেত্রে v/h³ আর হচ্ছে 2 পাই m kt ডিভাইডেড হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, উপরে কি আছে n, এই nটা এটার সাথে বসবে, nটা এটার সাথে বসবে, nটা এটার সাথে বসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বসাই, তাহলে v টু দি পাওয়ার n h টু দি পাওয়ার 3n, তারপর হচ্ছে 2 পাই m kt, তো এই nটা এটার সাথে বসলে 3n ডিভাইডেড বাই 2। এবার আমরা ডিস্টিংগুইশেবল পার্টিকেল এবং ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল সম্পর্কে একটু জানবো। যদি দুইটি কণা আলাদা করে চেনা যায়, তাদের আলাদা পরিচয় থাকে, তাহলে তারা হচ্ছে ডিস্টিংগুইশেবল পার্টিকেলস। যদি কণাগুলো দেখতে, ওজন, প্রকৃতি সব দিক থেকে একই রকম হয় এবং আমরা তাদের আলাদা করে চিহ্নিত করতে না পারি, তাহলে তাদেরকে বলা হয় ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে হাইড্রোজেনের বেলায়, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাসের সব অণু কিন্তু একই রকম, তুমি বলতে পারবা না যে কোন কণাটা 1 আর কোন কণাটা 2। তখন কণা 1 এবং 2 এর অবস্থান যদি তুমি অদল বদল করো, তখন সেটি একই বিন্যাস হিসেবে ধরা দেয়, নতুন কিছু হয় না। তো ডিস্টিংগুইশেবলের ক্ষেত্রে আমরা যদি ধরি z ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার n হিসেবে ধরি, আর ইনডিস্টিংগুইশেবলের ক্ষেত্রে আমরা z ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে z টু দি পাওয়ার n, নিচে n ফ্যাক্টোরিয়াল হিসেব করি, মানে n ফ্যাক্টোরিয়ালটা এক্সট্রা নিয়ে আসি। এর কারণ কি? কারণ হচ্ছে বাস্তবে যে কণাগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, মানে হচ্ছে আমরা যদি দুইটি কণার স্থান অদল বদল করি তাহলে সেটা নতুন কোনো অবস্থা দেখায় না। যেহেতু সেটা নতুন কোনো অবস্থা নয়, তাই একই বিন্যাস বারবার গণনায় চলে আসবে। এই যে পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তি ঠেকাতে আমরা জেডকে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি। তো আমরা যদি n ফ্যাক্টোরিয়াল দিয়ে না ভাগ করি, তো সেই ক্ষেত্রে যেমন কণাটা এই কণার অবস্থানে গেলে, এই কণা এই অবস্থানে গেলে, তাহলে একই কণা আমরা বারবার গুনতে থাকতাম। তো এই বারবার যাতে গুনতে না হয় সেজন্য আমরা n ফ্যাক্টোরিয়াল দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে একই বিন্যাস আমরা একবারেই গুনতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যে আনসারটা আছে এটার সাথে 1/n ফ্যাক্টোরিয়াল হবে। তো এটা হচ্ছে n সংখ্যক কণার জন্য বিন্যাস। তো আমরা কি লিখবো, অথবা n সংখ্যক কণার জন্য বিভাজন অপেক্ষক, আমরা শুধু আনসারটা এখানে লিখে নেব যে 1/n ফ্যাক্টোরিয়াল v টু দি পাওয়ার n h টু দি পাওয়ার 3n 2 পাই m kt হোল টু দি পাওয়ার 3n/2, এটুকু লিখে নেব আমাদের আনসারে। তো এখানে লিখবো হচ্ছে z ইজ ইকুয়াল টু 1/n ফ্যাক্টোরিয়াল v to the power n divided by h to the power 3n 2 pi m kt whole to the power 3/3n divided by 2। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব।
কারণ অণুসমূহ সদৃশ, এটা আমরা লিখে দিব। এবার আমরা এক পারমাণবিক গ্যাসের জন্য হেল্মহোল্টজের মুক্ত শক্তি F এর মান বের করব। আমরা জানি হেল্মহোল্টজ ফ্রি এনার্জি হলো একটি থার্মোডাইনামিক পরিমাণ যা বলে দেয় কোনো তাপমাত্রায় একটি সিস্টেম থেকে কতটুকু উপযোগী কাজ বা ইউজফুল ওয়ার্ক পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা হেল্মহোল্টজ মুক্ত শক্তিকে F ধরলে F ইজ ইকুয়াল টু, যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে -KT ln Z। এবার আমরা 3 নং সমীকরণ ব্যবহার করব, অর্থাৎ Z এর মানটা 1/n ফ্যাক্টোরিয়াল V/n/h⁻³ 2π mkt হোল টু দি পাওয়ার 3n/2 এই সম্পূর্ণ মানটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে F এর মান কি পাওয়া যাবে? F ইজ ইকুয়াল টু পাওয়া যাবে -KT ln Z এর মান হচ্ছে, এই পুরো মানটা আমরা বসায় দিই, 1/n ফ্যাক্টোরিয়াল V/n/h⁻³ 2π mkt হোল টু দি পাওয়ার 3n/2। তো আমরা একটা সূত্র জানি লনের ক্ষেত্রে, যে লন A × B × C এরকম যদি থাকে তখন আমরা এটাকে লিখতে পারি লন A প্লাস লন B প্লাস লন C। যদি ভাগ আকারে থাকে তো সেক্ষেত্রে মাইনাস ধরে নিলাম যে ভাগ আকারে আছে D, মানে C ভাগ D, তাহলে এখানে হবে এই ভাগের পরিবর্তে মাইনাস লন D। তো এটা খেয়াল রাখবো। তো এখানে আমরা এটাকে যদি 1/n ফ্যাক্টোরিয়াল, এটা ভাগ আকারে আছে না, তাহলে আমরা এটাকে লন -n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আবার এখানে B/n গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে এটাকে প্লাস আকারে লন V/n লিখতে পারবো। আবার এটার নিচে h ভাগ আকারে আছে, এটাকে মাইনাস হিসেবে লিখবো আর এটাকে প্লাস হিসেবে লিখবো, অর্থাৎ এটার সাথেও লন বসবে, এটার সাথেও লন বসবে, এটার সাথেও লন বসবে, এটার সাথেও লন বসবে। তো এগুলোর সাথে লন বসলে আমরা আলটিমেটলি পাবো -KT। আমরা প্রথমে এটার সাথে বসাই V/n এর সাথে। যদি আমরা লন V/n বসাই, যে লন V/n, তাহলে পাওয়ারটা কি হয়, লনের ক্ষেত্রে সামনে চলে আসে না, তো সেক্ষেত্রে n ln V পাওয়া যাবে। তো আমরা প্রথম মানটা লিখব n ln V, n ln V প্লাস, এবার আমরা যদি এই মানটা বসাই তো সেক্ষেত্রে এটাও কি 3n/2 আসে না পাওয়ার হিসেবে, মানে আগে আমরা প্লাসগুলো বসাবো তারপর মাইনাসগুলো, মানে নিচে যেগুলো ভাগ আকারে আছে, তো এটা উপরে আছে এটা উপরে আছে, তো এই দুইটা আগে লিখতেছি এই জন্য। তো 2π mkt-র সাথে যদি আমরা লন বসাই তো এটা তো পাওয়ার হিসেবে আছে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে 3n/2 ln 2π mkt। এবার আমরা কি করব, এটা বসাবো ভাগ আকারেটা, তাহলে এখানে ভাগ আকারে আছে তো এটা কি মাইনাস হবে, তো পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে 3n ln h। তারপর আবার এটাকে যদি দেই তো এটাও কি মাইনাস হবে, মাইনাস ln n ফ্যাক্টোরিয়াল। আমরা একটা স্টার্লিংয়ের সূত্র গত ক্লাসেও পড়ছি, যে স্টার্লিংয়ের সূত্র কি বলে, যখন n এর মান অনেক বড় থাকে তখন ফ্যাক্টোরিয়াল আকারে যদি থাকে, যেমন ধরো আমরা যদি 5 ফ্যাক্টোরিয়াল লিখি তখন এটাকে আমরা কিভাবে লিখি, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 পর্যন্ত নিয়ে যাই। এবার আমরা যদি 100 ফ্যাক্টোরিয়াল লিখি, 100 ফ্যাক্টোরিয়াল, সেক্ষেত্রে 100 গুণ 99 গুণ 98 গুণ এভাবে যেতে যেতে 1 পর্যন্ত যেতে হবে, তখন আমরা 100 ফ্যাক্টোরিয়ালের মান পাবো। এখন n এর মানটা যদি, এটা তো n এর মান, n মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, n মানে হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল, তো কম সংখ্যক ফ্যাক্টোরিয়ালটা আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু n এর মান যখন বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কি ঘটে, আমাদের অনেক জটিল হয়ে যায়, মানে এটা বের করতে করতে তো এটা বের করা অসম্ভব প্রায়। এই জন্য স্টার্লিং আমাদের একটা সূত্র দেয়, যে সূত্রের সাহায্যে খুব সহজে বড় সংখ্যক n এর মানগুলো যদি বড় মানও থাকে তো সেগুলা প্রায় কাছাকাছি মান আমরা বের করে ফেলতে পারি সূত্রের সাহায্যে, যেটা হচ্ছে ln n ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে n ln n মাইনাস n। হ্যাঁ, তো এখানে আমাদের ln n ফ্যাক্টোরিয়াল আছে না, এটাকে আমরা যেহেতু মাইনাস এখানে আছে মাইনাস, আমাদের সূত্রের কি হবে, সূত্র হচ্ছে ln n ln n মাইনাস n না, তো এই যে এটার ক্ষেত্রে মাইনাস হবে মাইনাস n ln n, আর এই মাইনাসে মাইনাসে প্লাস n। তো আলটিমেটলি আমরা এই ln n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে লিখতে পারবো মাইনাস n ln n প্লাস n। ওকে, তো এটাই লিখবো, এই পুরাটা ঠিক রাখবো, শুধু এখানে গিয়ে একটু পরিবর্তন হবে। তো এখানে আমরা লিখতে পারি -KT n ln V প্লাস 3n/2 ln 2π mkt
মাইনাস 3n ln h, এখানে হবে মাইনাস n ln n প্লাস n, এই ln n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে হবে মাইনাস n ln n প্লাস n। এটা হচ্ছে আমাদের f এর মান বা f ইজ ইকুয়াল টু এটা। এবার আমরা গ্যাসের চাপ যদি p ধরি, তো গ্যাসের চাপ p হলে p ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস ডেল f ডিভাইডেড বাই ডেল v, টেম্পারেচার স্থির থাকবে t। এর মানে হচ্ছে f কে আয়তন v অনুযায়ী ডিফারেন্সিয়েট করে তার ঋণাত্মক মান নিলেই আমরা চাপ p পাবো। তো এক্ষেত্রে f এর মানটা যদি আমরা এখানে বসাই যে ডেল ডেল ভি এফ, মানে ভি এর সাপেক্ষে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো ভি ছাড়া বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হয়। তো এখানে ভি যেখানে আছে সেখানে আমরা ডিফারেন্সিয়েট করব, আর বাকি মানগুলো কনস্ট্যান্ট, সেগুলো 0 হয়ে যাবে। খেয়াল করলে দেখব এখানে n ln ভি, এই অংশটুকুই শুধু ভি ডিপেন্ডেন্ট, আর বাকি সবাই কি কোনো বাকি একটা মানের ক্ষেত্রেও ভি নাই। তো সেক্ষেত্রে বাকি সবাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে এক্ষেত্রে। তো n ln ভিটা আমরা নিতে পারবো এফ এর মানটা, মাইনাস টি তো এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথে পুরোটার সাথে আছে। তো এই মাইনাস টি n ln ভি এটা হচ্ছে এফ এর মান। যেহেতু মাইনাস টি কনস্ট্যান্ট, তো এই মাইনাস টি কনস্ট্যান্ট আমরা ডিফারেন্সিয়েটের বাইরে রাখতে পারি। এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে এই এফ এর মাইনাস টি। এবার এই ডেল ডেল ভি লিখলাম, এই এফ এর মান কত হবে, n ln ভি হবে, আর বাকি সবাই কিন্তু কনস্ট্যান্ট সেহেতু তারা 0 হয়ে যাবে, বাকিগুলোকে নেওয়ার দরকার নাই। তো এক্ষেত্রে এই ভি এর সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, মাইনাসে মাইনাসে প্লাস টি, এই n তো ঠিক থাকবে, n এর পরিবর্তন হবে না। ln ভি আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x, তাহলে ln ভি হবে 1/v। তো কি পেলাম এখানে, n টি ডিভাইডেড বাই ভি, n টি ডিভাইডেড বাই ভি। আমরা জানি n কে মানে হচ্ছে n এবং কে এর গুণফল হচ্ছে r এর সমান। আর মানে কি, আর মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে গ্যাস ধ্রুবক। তো সেক্ষেত্রে n কে এর পরিবর্তে আমরা r লিখতে পারি r টি ডিভাইডেড বাই ভি, তাহলে p ইজ ইকুয়াল টু r টি ডিভাইডেড বাই ভি, তাহলে পিভি, ভিটা ভাগাকার আছে সেটা আসলে গুণ হয়ে যাবে, পিভি ইজ ইকুয়াল টু আর টি। তো এখানে লিখে দিব যা আদর্শ গ্যাসের সমীকরণ নির্দেশ করে। তো এখন আমরা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা গড় শক্তি বের করব। তো সেক্ষেত্রে গড় শক্তি ইবারের সূত্র হচ্ছে ইবার ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার ডেল ডেল টি লন জেড। হ্যাঁ, তো এখানে আমরা যদি মান বসাই কে টি স্কোয়ার ডেল ডেল টি, লন জেডের মান কত, লন জেডের মান হচ্ছে খেয়াল করলে দেখবো যে এই যে এফ এর জায়গায় আমরা কিন্তু এই যে মাইনাস টি লন জেড, এই লন জেডের মানটাই তো পাইছি এটা, মানে n ln b প্লাস 3n/2 ln 2 m টি মাইনাস 3n ln h মাইনাস n ln n প্লাস n। এই সম্পূর্ণ মানটা আমরা পাইছি হচ্ছে লন জেডের পরিবর্তে, আর এই মাইনাস টির সাথে ছিল এই মাইনাস টি, তাহলে আমরা লন জেডের পরিবর্তে পুরো মানটা লিখতে পারি। তো এখানে আমরা সেই পুরো মানটাই লিখব যে n ln v প্লাস 3n ডিভাইডেড বাই 2 ln 2 m টি মাইনাস 3n ln h মাইনাস n ln n প্লাস n। তো যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তো সেক্ষেত্রে টি এর উপর ডিপেন্ডেন্ট কোন মানগুলা, এখানে কোনো টি নাই, এখানে কোনো টি নাই, এখানে কোনো টি নাই, এখানে কোনো টি নাই, তার মানে এরা 0। তো টি আছে কোথায়, এই যে এই জায়গায় টি আছে। হ্যাঁ, তো এই অংশটুকু আমরা নেব, তাহলে কে টি স্কোয়ার তো থাকবেই, আর এখানে ডেল ডেল টি কোন মানটা নেব, 3n ডিভাইডেড বাই 2, 3n ডিভাইডেড বাই 2 ln 2 m কে টি। হ্যাঁ, তো এই 3n/2 তো কনস্ট্যান্ট, তো এটাও আমরা এই ডেল ডেল টির বাইরে রাখতে পারবো, তাহলে কে টি স্কোয়ার 3n ডিভাইডেড বাই 2। তো এখানে ডেল ডেল টি ln 2 m কে, এই টি এর সাথে যে আছে 2 m কে, এই পুরোটা কনস্ট্যান্ট, তাহলে আমরা 2 m কে প্লাস ln টি এভাবে লিখতে পারবো। একই তো হইল। আমরা জানি যে লন গুণ আকারে থাকলে এটা যোগ আকারে লেখা যায়। তো এই 2 m কে পুরোটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা পুরোটাকে একসাথে রাখছি, যোগ এই টিটাকে আলাদা করে দিছি লন টি।
তো এখানে আমরা কি পাবো, কে টি স্কোয়ার 3n ডিভাইডেড বাই 2। টি এর সাপেক্ষে এই কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা 0 হবে। আর এটি এর সাপেক্ষে এটাকে করলে লন টি সমান হচ্ছে 1/t, তাহলে এখানে 1/t পাওয়া যাবে। আমরা জানি লন x সমান 1/x, তাহলে লন টি সমান হচ্ছে টি এর সাপেক্ষে 1/t। তো এখানে 1/t পাওয়া গেল। তো এখানে টি স্কোয়ার ছিল, তো নিচে একটা টি উপরে একটা টি কাটা যাবে, তো একটা টি থাকবে। তো এখানে পাওয়া যাবে 3n kt, 3n kt, আর নিচে থাকবে 2, তাহলে 3/2n kt। তো n কে মানে হচ্ছে আর, গ্যাস ধ্রুবক, তাহলে 3/2 RT। তো E বার ইজ ইকুয়াল টু 3/2 RT। এবার আমরা গ্যাসের এন্ট্রপি বের করব। গ্যাসের এন্ট্রপিকে S দ্বারা নির্দেশ করা হয়, আর অ্যাসের যে সূত্রটা সেটা আমরা মুখস্থ রাখবো, যে গ্যাসের S ইজ ইকুয়াল টু K লন Z প্লাস E বার ডিভাইডেড বাই T। এটা হচ্ছে আমাদের এন্ট্রপির ফর্মুলা। তো এখানে লক্ষ্য করো লন জেড মানে কি, লন জেড মানে হচ্ছে এই অংশটুকু, আগেও বলছি। তাহলে আমরা এই লন জেডের পরিবর্তে এই অংশটুকু লিখে নিব। তো এখানে লিখি কে লন জেড মানে হচ্ছে n লন ভি প্লাস 3n ডিভাইডেড বাই 2 লন 2 পাই m কে টি মাইনাস 3n লন h মাইনাস n লন n প্লাস n। হ্যাঁ, এটা হচ্ছে লন জেডের মান, প্লাস ই বার ডিভাইডেড বাই টি। ই বার মানে কি, ই বার মানে হচ্ছে 3/2 RT। তো নিচে যেহেতু টি আছে, উপরে একটা এই ই বারের ক্ষেত্রে টি আসবে, তো টি কাটা যাবে, তো এখানে থাকবে হচ্ছে 3/2 R। এবার আমরা এই ই বারের মানটা বসাবো। তো ই বারের মান কি, ই বারের মান হচ্ছে 3/2 n kt, মানে এই মানটা বসাবো আর কি। তো সেই ক্ষেত্রে এটার নিচে টি আছে, আর ই বারের ক্ষেত্রে একটা টি আছে, টি কাটা যাবে, তো থাকবে হচ্ছে 3nk ডিভাইডেড বাই 2, মানে 3/2 nk। তো যেহেতু এখানে প্লাস, তো এটা প্লাস দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই প্লাস দিতে হবে। তো বোঝা না গেলাম, এখানে দিয়ে দিই প্লাস। হ্যাঁ, তো এবার আমরা n কমন নিব। এখানেও n আছে, এখানেও n আছে, এখানেও n আছে, এখানেও n আছে, এখানেও n আছে। n যদি কমন নেই তাহলে n কে হলো n লন ভি প্লাস, সরি n তো কমন নিয়েছি, লন ভি থাকবে। এখানে 3/2, আমরা জানি 3/2 যদি থাকে এটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি, পাওয়ারটা সামনেও আনতে পারি। আমরা তো n কমন নিয়ে নিছি, তাহলে 3/2 আমরা পাওয়ার আকারে লিখতে পারি লন 2 পাই m kt 3/2 মাইনাস n তো কমন নিয়ে নিছি, তাহলে এই 3টা আছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে পাওয়ার হিসেবে লিখতে পারি। তো এখানে আমরা কি লিখব, লন h স্কোয়ার, তারপর উপরে লিখব 3/2। হ্যাঁ, কেন লিখলাম, কারণ হচ্ছে এই যে এই 3 পাওয়ার হিসেবে বসলো, কিন্তু এই যেখানে একটা স্কোয়ার দিলাম, এই স্কোয়ার, আর এই জন্য আমরা এখানে নিচে 2 দিছি, যাতে করে এটা কাটাকাটি গিয়ে আগের মানটাই থাকে। তো তারপর হচ্ছে মাইনাস, n তো কমন নিয়ে নিছি, তো লন থাকবে লন n, আবার প্লাস 1। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যাক, আমরা nকে তো কমন নিছি, এই ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে আলাদা করে দিব, মানে কে এবং nকে যোগ করে আলাদা করে দিব। তাহলে এই অংশটুকু থাক, আর nকেটাকে আলাদা করে দিলাম, মানে কেটা তো এটার সাথেও ছিল, তো এখানে আমরা কমন না নিয়ে nকে একসাথে করে আলাদা করে দিলাম, প্লাস 3/2 nk। তো এখানে এই nk আর 3/2 nk এর মান আমরা যদি বের করতে চাই তাহলে কত হবে, খেয়াল করো, এখানে দেখায় দিই। তো nk প্লাস 3/2 nk। হ্যাঁ, যদি আমরা nk কমন নিই, nk যদি কমন নিই তাহলে থাকে 1 প্লাস 3/2। তো এখানে nk তো কমনে নিলাম, তো এটার ভিতরে যদি আমরা লসাগু করি বা এটার আনসার বের করি, 2 কে 2 প্লাস 3 আর 2 5, 5/2, মানে 5/2 nk পাওয়া যায়। তো আমরা সরাসরি কি করি, এখানে 5/2 nk দিয়ে দিই এই দুইটা যোগ করে, তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। মানে হচ্ছে এখানে প্লাস 5/2 nk। তো এবার আমরা কি করব, এখানে nk লন, এখানে প্লাস যেগুলো আছে এগুলা কি হবে, গুণ হয়ে যাবে, একটা লন নিব, মানে লন কমন নিব।
তো এবার এই সবগুলা থেকে লন কমন নিব। লন কমন নিলে যেখানে প্লাস থাকে সেখানে গুণ হয়ে যায়, আর যেখানে মাইনাস থাকে সেখানে আমরা ভাগ আকারে লিখতে পারি। তো এবার আমরা সবগুলা থেকে লন কমন নিব। লন কমন নেওয়া মানে হচ্ছে একটা লন লিখব, তো বাকি মানগুলা লনের সাথে যে মানগুলা থাকবে সেগুলো যদি প্লাস থাকে তাহলে এগুলো গুণ হয়ে যাবে, এবং যেগুলো মাইনাসের আছে ওগুলো ভাগ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যেহেতু লনটা কমন নিচ্ছি, এখানে ভি আছে না, আর এটার মাইনাস এন না, লন তো কমন নিচ্ছি মাইনাস এন, তাহলে আমরা এটাকে ভি উপরে লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি এন, তো ভি ভাগ এন লিখতে পারি। তো আমরা কি বললাম যে যেগুলো প্লাস আকারে আছে, তো প্লাস আকারে থাকলে তো গুণ হয়ে যাবে, গুণ দিলাম, আর মাইনাস আকারে থাকলে ভাগ হয়ে যাবে, তো ভাগও এই যে দিলাম। আবার এটাও তো কি উপরে থাকবে না, কারণ হচ্ছে লন 2πm/3/2 প্লাসের, তাহলে এটা গুণ আকারে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটাকে 2πm/3/2 আবার এখানে খেয়াল করলে দেখব ln h² মানে হচ্ছে এটা মাইনাসের, তাহলে ভাগ হয়ে যাবে। যেহেতু এটার উপরেও 3/2 আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি h², উপরে 3/2, এই যে 3/2 একসাথে লিখে দিলাম। তো এটা শেষ আমাদের কাজ। তো কাজটা কি করলাম, লন একটা নিলাম, আর যেগুলো যোগ আকারে থাকবে সেগুলো গুণ হয়ে গেছে, তার মানে ভি গুণ 2πm/3/2 গুণের হলো। আর এখানে এনটা মাইনাসের ছিল, এই জন্য আমরা এটা ভাগ আকারে লিখছি এন নিচে, লন তো আমরা একটাই লিখছি কমন হিসেবে। আর এখানে এটাও মাইনাসের ছিল, এই জন্য এই স্কোয়ারটা নিচে বসছে, আর এটার উপরেও 3/2, এই জন্য এটার উপরে 3/2 একসাথে দিয়ে দিলাম। আর প্লাস 5/2 এনকে ছিল, প্লাস 5/2 এনকে। তো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাই হচ্ছে এক পারমাণবিক গ্যাসের এনট্রপি সমীকরণ, যা বিখ্যাত শাকুর-টেডরুট সমীকরণ বলা হয়। তো এই সমীকরণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, S = যে এনকে মানে হচ্ছে আর না, এনকে তো আর, তো আর ইন্টু লন ভি প্লাস লন এই পুরো মানটাকে টি ধরলে, আর 3/2কে সামনে নিয়ে আসলে এটা পাওয়ার হিসেবে আসছে, তো এটাকে সামনে আমরা লিখতে পারি, তাহলে 3/2 লন এই পুরো মানটাকে টি। তো এই যে লন ভি প্লাস 3/2 লন টি, আর বাকি অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট প্লাস সি। তো এভাবেও আমরা প্রকাশ করতে পারি S = r ইন্টু লন ভি প্লাস 3/2 লন টি প্লাস সি। তো এবার যদি আমরা আপেক্ষিক তাপ বের করি, সেক্ষেত্রে আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে CV = del E bar divided by del T। হ্যাঁ, তো ই বারের মান কত, এই যে ই বারের মান হচ্ছে 3/2 RT। তো এটা যদি আমরা বসাই এখানে del T 3/2 RT, তো 3/2 তো কনস্ট্যান্ট মান, 3/2 সামনে আবার আরও তো কনস্ট্যান্ট, তাহলে 3/2 আর আমরা সামনে নিতে পারবো। তো del T এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে আনসার হবে 3/2 R ইন্টু 1 = 3/2 R, যেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রাপ্ত মানের সাথে সঙ্গতিপূর্ণ।